আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষায় ইংরেজি নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় থাকো। ইংরেজি কোন টাইপের প্রশ্ন এসে থাকে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেই অ্যানালাইসিস মূলক ক্লাসটি তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব এবং কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব কোন জায়গাগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো আমরা আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, সেখান থেকে আনসার নেওয়ার চেষ্টা করব এবং সেটা বিশ্লেষণ করে ডিটেইল এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং একটু বোঝার চেষ্টা করব যে কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে। লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করতে পারি। প্রথম যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করছি, 2023 সালে জিএসটি ভর্তি পরীক্ষা আসা একটি প্রশ্ন আমরা একটু খেয়াল করি। Fill in the blanks with appropriate one words different in spelling but similar in sound are called। যে আমাদের স্পেলিং ডিফারেন্ট বাট সিমিলার ইন সাউন্ড, একই রকম শুনতে কিন্তু উচ্চারণ ভিন্ন। এরকম অনেক শব্দ আমরা দেখতে পাই যে একই রকম উচ্চারণ হয় কিন্তু বানান ভিন্ন, বানান ভিন্ন কিন্তু উচ্চারণ একই। এই ধরনের শব্দকে আমরা বলি হোমোফোনস। ফোন মানে হলো উচ্চারণ বা সাউন্ড। এই যে হোমো মানে একই, হোমো আমরা বলি না হোমোজেনাস বা এরকম আমরা কিছু ব্যবহার করি হোমো। একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন বানান, এই ধরনের শব্দগুলোকে আমরা বলি হোমোফোনস। আনসার কি হবে? হোমোফোনস। এছাড়াও এখানে আমাদের আরো কিছু শব্দ আছে যেমন সিনোনিম। সিনোনিম বলতে কি বুঝি? একই সমার্থক শব্দ, মানে যেগুলোর অর্থ এক সেগুলোকে আমরা বলি সিনোনিম। এখানে আছে অ্যাক্রোনিম, প্যারোনিম, তার মানে একই সমগোত্রীয় শব্দকে আমরা বলতেছি যে অ্যাক্রোনিম। প্যারোনিম বলতে আদ্যক্ষর বা শুরুর অক্ষরটা যেটা একই সেটাকে আমরা বলছি প্যারোনিম। তো অ্যাক্রোনিম, প্যারোনিম এইগুলোটার আনসার হচ্ছে না, আমার আনসার হচ্ছে হোমোফোন। একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন বানান, বানান ভিন্ন, এই ধরনের শব্দকে আমরা বলি হোমোফোনস। তাহলে এইটাকে আমি বলতে পারি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই টপিকটা আমার এসেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। বাংলা যেটাকে আমরা বলি এক কথায় প্রকাশ, সেই জায়গাগুলো থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন এসে থাকে। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। একটা জিনিস খেয়াল করো, এই যে কারেক্ট স্পেলিং থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতেছে। কারেক্ট স্পেলিং বা স্পেলিং থেকে প্রশ্ন আসে। সিজোফ্রেনিয়া বানানটা আমি তোমাদেরকে একটু লিখে দিই, এস সি এইচ আই সি। সি বানানটা হচ্ছে এস সি এইচ আই সি। তারপর হলো জো, সি জো স্বাভাবিকভাবে। তারপরে ফ্রেনিয়া, পি এইচ ই আর ই এন আই এ, সিজোফ্রেনিয়া। তারপরে এস সি এইচ আই, এস সি এইচ আই জোফ্রেনিয়া, মনে রাখবা এস সি এইচ আই, এস সি এইচ আই, তারপরে জো, তারপরে ফ্রেনিয়া, ফ্রেনিয়া। এইভাবে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবা, সি জোফ্রেনিয়া, সি জোফ্রেনিয়া। তাহলে কারেক্ট আনসার বলতে হবে এখানে এইচ নাই, তারপরে এখানে জোফ্রেনিয়া এ দেয়া আছে ভুল, সেই জোফ্রেনিয়া এটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে সি। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে সি। তারপরে পরের প্রশ্নে চলে যাই। জিএসটি ভর্তি পরীক্ষায় আমাদের সিন কম্প্রিহেনশন, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, একটা প্যাসেজ দেয়া থাকে। 2023 সালে ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজ থেকে আমাকে আনসার করতে হবে। তো 2023 সালে একটা প্যাসেজ এসেছিল যে এ ভাইরাস ইজ ভেরি টিনি টাইপ অফ জার্ম দ্যাট ক্যান মেক ইউ এক্সট্রিমলি সিক। করোনা ভাইরাস, কোভিড-19 যেহেতু আমাদের কিছুদিন আগে গিয়েছিল 2023 ভর্তি পরীক্ষার আগে, জিএসটি পরীক্ষার আগে এক দুই বছরের মধ্যে, ওই বছর কোভিড-19 বা করোনা ভাইরাস থেকে আমাদের প্রশ্ন এসেছিল। আমরা এখানে প্যাসেজটা না দেখে প্যাসেজটা বা আমাদের যে সিন কম্প্রিহেনশন সেটা আমরা কিভাবে আনসার করব সেটা একটা ক্লু বা একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেই। তোমরা সিন কম্প্রিহেনশনের প্যাসেজ কখনোই পড়তে যাবা, সরাসরি চলে যাবা প্রশ্নে। সরাসরি কোথায় চলে যাবা? সরাসরি চলে যাবা প্রশ্নে। আমরা যে প্রশ্নে চলে যাই, এখান থেকে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাই। দেখি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর কন্টেজিয়াস। কন্টেজিয়াস মানে সংক্রামক বা ছড়াতে বা ছোঁয়াতে, খুবই ভয়ঙ্কর ভাবে ছড়ায়, এটা কোনটা আছে? যেহেতু কোভিড-19 নিয়ে আমাদের এখানে কোভিড-19, এখানে কোভিড-19, যেহেতু করোনা ভাইরাস বা কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে, তাহলে এটা আমার মাথায় রাখতেই হবে যে এই প্যাসেজের এই আনসারটা নিশ্চিতভাবেই কোভিড-19 হবে। তাহলে ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাস এটা আমরা লিখবো না, আমরা লিখবো কোভিড-19। কোভিড-19টা এটা হচ্ছে আমার মোর কন্টেজিয়াস, মানে এটা বেশি সংক্রামক বা এটা বেশি রকম ছোঁয়াচে। তাহলে আনসার কি হবে?
এখানে आंसर হবে কোভিড-19 বা করোনা ভাইরাস। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা একটু দেখি, চুজ দ্য বেস্ট অপশন, দ্য ওয়ার্ড ইনফ্যাক্ট ইজ সিমিলার ইন মিনিং টু। তার মানে এখানে সিনোনিম, আমাদের সিমিলার ইন মিনিং টু মানে কি সবসময় মনে রাখবা যে সিনোনিম, সিনোনিম এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তাহলে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হলো সংক্রামক বা সংক্রামক বা যেটা মানে খুব মারাত্মক বা যেটা ইনফেকশন তৈরি করে বা যেটা একটা মানে আমরা বলি যে ইনফেকশন হইছে। ইনফেকশন মানে কি ঘা হয়ে যাওয়া বা জায়গাটা পচে যাওয়া, গলে যাওয়া, দুর্গন্ধময় হয়ে যাওয়া। একটা জিনিস এখানে খেয়াল করো, ডিসইনফেক্ট যেটা সংক্রামক নয়, ডিসইনফেক্ট একটা অপশন আছে। তাহলে ইনফেক্ট এটা সিমিলার মানে সিনোনিম খুঁজছে, তার মানে ডিসইনফেক্ট তো কখনোই হবে না, প্রথমেই বাদ। তারপর ইফেক্ট, ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব। ইফেক্ট শব্দের অর্থ কি? ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব। তাহলে এটা প্রভাব হওয়ার তো কোনো কারণই নেই। প্রভাব হওয়ার কি কোনো কারণ আছে? এখানে প্রভাব হওয়ার কোনো কারণ নাই। তারপর দেখো ইনজেক্ট, ইনজেক্ট মানে হলো প্রবেশ করানো, এখানে ইফেক্ট হওয়ার কোনো কারণ নাই। ইনজেক্ট মানে হচ্ছে প্রবেশ করানো। ইনজেক্ট শব্দের অর্থ কি? ইনজেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো। তাহলে ইনজেক্ট তো কোনো ভাবেই আমার এটা সিমিলার না। তাহলে কন্টামিনেট, কন্টামিনেট মানে হলো নোংরা বা অপরিষ্কার বা যেটা মানে কদর্য। এই যে ইনফেক্ট মানে সংক্রমণ, এই অর্থের সাথে মিল থাকে বা এটা মানে সিমিলার বা সিমিলার মিনিং এটা আমরা খুঁজে পাই কন্টামিনেট বা নোংরা মানে বাজে, অপরিষ্কার বা যেটা হলো পচে গেছে, এই অর্থ আবার বহন করতেছে কন্টামিনেট, কন্টামিনেট। তারপর প্রশ্ন আমরা চলে যাই, এগুলো কিন্তু সবগুলা জিএসটি তে 23 সালে আসা প্রশ্ন। জিএসটি তে কি টাইপের প্রশ্ন আমরা দেখলাম? স্পেলিং থেকে প্রশ্ন আসে, সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, যেগুলো কিন্তু আবার মনে রাখতে হবে। তারপর আমরা দেখি, that you have a driving license and a credit card, the company will not accept your application. তো দেখো, the company will not accept your application, যে কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। বাংলা অর্থ বোঝার চেষ্টা করবা। এই প্রশ্নটা আমার মেইনলি এসেছে কন্ডিশনাল থেকে। কোথা থেকে? কন্ডিশনাল, কন্ডিশনাল বা ওই যে শর্ত সাপেক্ষ বাক্য। আমরা ইফ এবং আনলেস যে যুক্ত যে শব্দগুলো আছে, ইফ এবং আনলেস শব্দ এবং কোন কোন ক্ষেত্রে হ্যাভ দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করে থাকি। ইফ আনলেস যুক্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমাদের সাধারণত কি হয়? কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে অর্থ কি? যদি তোমার ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড না থাকে, এখন একটা কোম্পানি কখন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে না? যদি কারো কোনো একটা রিকোয়ারমেন্ট বা কোনো একটা যোগ্যতা না থাকে। তাহলে আমি যদি বলি বিকজ ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স এন্ড আ ক্রেডিট কার্ড, তোমার আছে এজন্য কি অ্যাকসেপ্ট করবে না? তাহলে এটা অর্থটা মিলতেছে না। আনটিল মানে পর্যন্ত, পর্যন্ত এটা যখন সময় উল্লেখ করে বা সময় রিলেটেড কোনো কিছু বোঝায় তখন আমরা আনটিল ব্যবহার করি। এখানে সময় রিলেটেড কিছু বোঝায় নাই। if you have, if you have তো কখনোই হওয়ার সুযোগ নাই। কারেক্ট আনসার হবে আনলেস। যদি না তোমার ড্রাইভিং লাইসেন্স এবং একটা ক্রেডিট কার্ড থাকে, the company will not accept your application, যদি না থাকে তাহলে তোমার কোম্পানি ওই কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। তো এই ক্ষেত্রে আমরা if আনলেস বা শর্ত সাপেক্ষ বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্সের যে আমার একটা কনজাংশন, সেই কনজাংশন দিয়েই আমরা এখানে কি করতে পারি? এই সেন্টেন্সটা বা এই শূন্যস্থানটা পূরণ করতে পারি। তাহলে आंसर হচ্ছে আনলেস। তারপরে প্রশ্ন আমরা দেখি, is a person of no importance, এখানে no importance is a বা an কি ফ্রেজ। দেখো no importance এটা একটা ফ্রেজ। আমরা ফ্রেজ কখন বলি? গ্রুপ অফ ওয়ার্ডস। একটা জিনিস মনে রাখবা যে পার্টস অফ স্পিচের পজিশন বা অবস্থান অনুযায়ী একটা জিনিস খেয়াল করো। এখানে অফ হচ্ছে আমার প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট টিআইওএন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে। অবজেক্ট হিসেবে সবসময় কি বসে? সবসময় নাউন অর নাউন ফ্রেজ, অর নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। সবসময় মনে রাখবা যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপজিশন সবসময় অবজেক্ট হিসেবে কাকে নেয়? নাউন অথবা নাউন ফ্রেজ অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন, নাউনের সমগোত্রীয় কিছু একটাকে। তো যেহেতু এখানে নো ইম্পর্টেন্স, এখানে অফটা হচ্ছে প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের অবজেক্ট, অবজেক্ট হিসেবে আমাদের কি বসে? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ বসে। তাহলে এটা কি ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ বসে। आंसर কি হচ্ছে? आंसर নাউন। ওকে, তারপর প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে একটা ব্ল্যাঙ্ক দেয়া আছে, এটা ফিল আপ করতে হবে। যে he claimed that he had never seen my uncle but I know that he, এখানে খেয়াল করো যে সে দাবি করেছিল যে he had never seen my uncle, সে কখনো আমার আঙ্কেলকে দেখে নাই।
had seen my uncle. তাহলে দেখো but I know that, কিন্তু আমি জানি সে দেখেছিল, কিন্তু আমি জানি সে দেখেছিল। এখানে দেখো এখানে had never seen, had never seen, had plus v3, had plus v3, এটা আমাদের কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে আমার past perfect স্ট্রাকচার, past perfect স্ট্রাকচার। তো past perfect স্ট্রাকচার দিয়ে যখন আমি প্রথম অংশটা একটা সেন্টেন্সের প্রথম ক্লজটা যখন আমি পারফেক্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট দিয়ে আমি পূরণ করলাম, তারপর আমি বলবো বাট আই নো দ্যাট হি হ্যাড, কিন্তু আমি জানি হি হ্যাড সিন। এখানে মূলত কি আছে? হি হ্যাড সিন, হি হ্যাড সিন। এখানে সিনটা আমার উল্লেখ করার প্রয়োজন নাই, আমি এখানে বলতে পারি বাট আই নো দ্যাট হি হ্যাড, তার মানে পরেও আমার হ্যাডটাকে ব্যবহার করতে হবে। তাহলে কারেক্ট আনসার কি হবে? বাট হি হ্যাড। কারেক্ট আনসার হবে বি। He claimed that he had never seen my uncle, but I know that he had. তারপর আমরা দেখি choose the correct form of verbs to fill in the blanks. The color of his eyes dash blue. The color of his eyes dash blue. আমরা একটা জিনিস মনে রাখবো, বাক্যের হেড ওয়ার্ড বা হেড সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্ব বসে সবসময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই প্রশ্নটা এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অংশ থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। এই অংশে আমরা দেখতে পাই যে কোন একটা সেন্টেন্সের ভার্ব, কোন একটা সেন্টেন্সের ভার্ব ওই বাক্যের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো আমরা মনে রাখবো যে প্রিপজিশনের পরের অংশ কখনো সাবজেক্ট হিসেবে কাউন্ট হতে পারে না। প্রিপজিশনের পরের অংশ কখনো সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। প্রিপজিশনের আগে যে হেড ওয়ার্ড, এই যে দা কালার, এটা অনুযায়ী আমার বাক্যের সাবজেক্ট হবে। আমি বললাম যে basket of apples, a basket of apples, of apples। এই যে আমি এ বাস্কেট লিখলাম, একটা বাস্কেট, এরপর প্রিপজিশন, এরপর আমার নাউন, তার মানে এই নাউনের সাথে আমার ভার্বের কোনো সম্পর্ক নাই, তাহলে হবে ইজ। এটা কখনোই আর হবে না, আর হবে না। কি হবে? এ বাস্কেট অফ অ্যাপলস ইজ রিটেন, তার মানে কি একটা বাস্কেট, কিসের বাস্কেট সেটা আমার জন্য জরুরি না। ঠিক একই রকম ভাবে the color of her eyes বা of his eyes, তার চোখের রং, তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে the color। এখানে মূল সাবজেক্ট কি? মূল সাবজেক্ট হচ্ছে the color। তাহলে आंसर কি হবে? the color of her বা his eyes is blue। आंसर কি হবে? आंसर হবে is blue। আমরা সবসময় মনে রাখবো বাক্যের হেড ওয়ার্ড বা মূল সাবজেক্ট অনুযায়ী সবসময় আমাদের বাক্যের ভার্ব বসবে। তো এখানে the color এটা হচ্ছে মূল সাবজেক্ট, তারপরে आंसर হবে is blue, of his eyes is blue। এখানে eyes এর উপর কোনো ভার্বের প্রভাব নেই। তারপর আমরা দেখি choose the correct form of verbs to fill in the blanks just because you এখানে কি হবে? just because you are living in a concrete jungle of a city that means you are in prison। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, just because you are living in a concrete jungle of a city that means you are in prison। আমরা মনে রাখবো সব সময় একটা ক্লজ সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। এই যে just because you are living in a concrete jungle of a city, এই যে আমাদের এই অংশটা, এটা একটা ক্লজ। just because you are living in a concrete jungle in a city, তার মানে একটা ক্লজ কখনোই প্লুরাল হইতে পারে না। ক্লজ কি হবে? ক্লজ সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে, ক্লজ সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে। ক্লজ কিভাবে বুঝলাম? এই যে এটা একটা পুরোপুরি ভাবে একটা অর্থ প্রকাশ করছে, একটা ফাইনাল ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে। এই যে ইউ আর লিভিং, তার মানে ইউ ফার্স্ট সাবজেক্ট আর লিভিংটা হচ্ছে আমার ফাইনাল ভার্ব হিসেবে বসেছে। তাহলে এটা কি হবে? does not mean you are in prison। তুমি এটা কখনোই মানে you are living in a concrete jungle of a city, যে শহরে কংক্রিট জঙ্গল বা এটা মানে বসবাস করতেছো, মানে কি যে কংক্রিটের জঙ্গল, আমরা শহরে থাকি, তো এটাই মিন করতে। শহরে যেরকম আমরা একটা কি বলে ফ্ল্যাটে থাকি বা বাসায় থাকি, 5 তলা 10 তলা বাসায় থাকি, এটা কাইন্ড অফ কংক্রিট জঙ্গল, মানে কংক্রিটের জঙ্গল বুঝাইছে। that does not mean you are in prison। এটা মিন করে না যে তুমি আসলে কি আছে, তুমি does not mean you are in prison, তুমি কারাগারের মধ্যে বন্দী আছো, এটা কখনোই মিন করে না। বোঝা গেছে? তাহলে आंसर কি হবে? does not mean you are in prison, does not mean you are in prison। ওকে, তারপর আমরা চলে যাই পরের প্রশ্নে। তারপর আমরা চলে যাই যে he never comes first because he hardly works hard। he never comes first, সে কখনোই প্রথমে আসে না, because কারণ he hardly works hard, he hardly works hard। সে কদাচিৎ, hardly শব্দটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, hardly একটা নেগেটিভ অ্যাডভার্ব, hardly এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ
অ্যাডভার্ব। মনে রাখার চেষ্টা করব, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে ওয়ার্ড হার্ড, এখানে মূল ভার্বটা হচ্ছে আমার ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে আমার মূল ভার্ব। আমি ওয়ার্ককে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি, হাউ দিয়ে প্রশ্ন করি সে কি রকম পরিশ্রম করে, आंसर পাচ্ছি হার্ড। তাহলে যেটা আমার ভার্বের হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন এই চারটা প্রশ্নের উত্তর দেয়, মানে ভার্বকে যখন আমি হাউ দিয়ে প্রশ্ন করি কোনো উত্তর পাই, তখন সেটাকে আমি বলি কোন পার্টস স্পিচ, সেটাকে আমি বলি অ্যাডভার্ব। সেটা কি হবে, সেটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়ার্ক হার্ড, সে কেমন পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে, বা সে কেমন কাজ করে, সে কঠোর কাজ করে। আমি যখন ভার্বকে কোন একটা হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করি, আমি যখন ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম হার্ড, তাহলে आंसर কি হবে, आंसर হবে অ্যাডভার্ব, आंसर হবে অ্যাডভার্ব। ওকে, তারপর প্রশ্ন আমরা চলে যাই, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি। সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, তার মানে এই কি আমাদের ট্রান্সফরমেশন, কি বলে পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আমরা একটু খেয়াল করি, সি এগুলো হচ্ছে আমাদের ফরেন ট্রান্সফরমেশন বা ফরেন ওয়ার্ড বলে, এগুলোকে আমরা ফরেন অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি। সি এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন, মেরিন মানে সামুদ্রিক। আবার একই রকম ভাবে সল্ট, সল্টের অ্যাডজেক্টিভ হচ্ছে স্যালাইন, স্যালাইন আমরা একটু মনে রাখবো, সল্টের অ্যাডজেক্টিভ হচ্ছে স্যালাইন, সি এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন। তার মানে what is the adjective form of the word sea? সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন, আর স্যালাইন হচ্ছে সল্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম সল্ট। আর সিজন, সিজনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিজনাল। নেভাল, নেভাল, নেভাল কি হবে, নেভি, 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 নেভাল। নেভি যখন আমি বলতেছি, নেভির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নেভাল। তার মানে এখানে সি একটা কি, সি কোন পার্ট অফ স্পিচ, সি হচ্ছে আমার নাউন, সি হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন, মেরিন এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন। ওকে, তারপর আমরা দেখি what type of sentence is she walks to school every day because of her adherence to punctuality, adherence to punctuality, because of এটা কি ধরনের সেন্টেন্স, what type of sentence, এখানে মেইনলি ডিক্লারেটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স, ইম্পারেটিভ এখানে মিক্স করে দিয়েছে। গঠন অনুসারে আমাদের বাক্য তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার, কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখানে মেইনলি এটা কমপ্লেক্স সেন্টেন্স না। দেখি because of her, because of থাকার কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না, কারণ এটা আমার একটা ক্লজই এখানে আছে, এখানে কিন্তু একাধিক ক্লজ নাই। এখানে কি বলছে, because of her adherence to punctuality। তারপর ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি, আদেশসূচক বাক্য। আমরা যখন কাউকে কোনো কিছু আদেশ করি তখন সেটাকে আমরা ইম্পারেটিভ, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে না। তারপর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে না, কারণ এখানে because of থাকার কারণে এটা একটা মাত্র ক্লজ, এখানে কিন্তু একাধিক ক্লজ। কোন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কিন্তু দুইটা ক্লজ বিভক্ত নাই, সিম্পল একটা মাত্র ক্লজ। she walks to school every day because of her adherence to punctuality, সে প্রতিদিন স্কুলে যায় কি কারণে, তার যে এডহেরেন্স, লেগে থাকা, এডহির টু মানে হলো লেগে থাকা, তার সময়ানুবর্তিতার সাথে লেগে থাকার কারণে সে প্রতিদিন স্কুলে যায়। এই বিকজ অফ থাকা মানে সেটা আমার কি সেন্টেন্স, এইটা থাকা মানে সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। তো যেহেতু কমপ্লেক্স তো হচ্ছে না, ইম্পারেটিভ হচ্ছে না, কম্পাউন্ড হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মানে হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের আরেক নাম, অ্যাসারেটিভ সেন্টেন্সের আরেক নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তার মানে আমি যখন কোনো কিছু বিবৃতি করতেছি, কোনো কিছু বর্ণনা করতেছি, তখন সেটাকে আমি বলতেছি ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে आंसर কি হচ্ছে, आंसर হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে প্রশ্ন আমরা চলে যাই, ইকোটুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম। ইকোটুরিজম মানে হচ্ছে যে পরিবেশ বান্ধব যে পর্যটন শিল্প, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প। তো এখানে দুইটা জিনিস মূলত কানেক্টেড, একটা হলো ট্যুরিজম পর্যটন এবং পরিবেশ। এই যে পরিবেশ বান্ধব পর্যটন, ইকোটুরিজম, ইকোটুরিজম শব্দটার অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন। কি হবে, পরিবেশ বান্ধব পর্যটন, পর্যটন শিল্প। তার মানে তুমি যখন ইকো ট্যুরিজমের কথা বলবা তখন পর্যটন শিল্প থাকবে, পরিবেশও থাকবে। তার মানে ট্যুরিজম থাকবে, কি থাকবে, এনভায়রনমেন্ট। আমি যখন বলতেছি পরিবেশ বান্ধব পর্যটন শিল্প, তখন ট্যুরিজমও থাকবে, এনভায়রনমেন্ট থাকবে। এই দুইটা জিনিস নিয়েই ইকো ট্যুরিজম গঠিত। ওকে, তাহলে आंसर হচ্ছে বি। আমরা পরের প্রশ্নে চলে যাই, fill in the gap বা blanks with appropriate preposition. I am writing for Shreya who should have arrived at the station dash now. কোনো কিছু সময়ের মধ্যে ঘটা বোঝাতে, কোনো সময়ের মধ্যে কোনো কিছু ঘটা বোঝাতে আমরা
প্রিপজিশন বাই ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। তাহলে বাই নাও आंसर কি হবে? বাই নাও। এটা at the station by the answer হচ্ছে by now। তারপর আমরা চলে যাই fill in the blanks with the appropriate preposition। he has a good command dash english। he has a good command dash english। তার কি আছে? ইংরেজিতে ভালো দক্ষতা বা দখল আছে। দখল আছে, কোনো কিছু দক্ষতা বা দখল বোঝাইতে আমরা কি ব্যবহার করি? আমরা কমান্ড অফ মানে দক্ষতা বা দখল আছে। আমরা এই যে এখানে প্রিপজিশন দেখলাম যে স্টেশন বাই নাও। বাই নাও সময়ের মধ্যে বুঝাইতে আমরা বাই ব্যবহার করি, দক্ষতা বুঝাইতে কমান্ডের সাথে আমরা অফ ব্যবহার করি। তাহলে এখানে आंसर কি হচ্ছে? কমান্ড বা অফ ইংলিশ, কমান্ড অফ ইংলিশ। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই যে fill in the blanks with the appropriate preposition। as a peacemaker he always had that word। head of মানে হলো বিরত থাকা। head of মানে হলো বিরত থাকা। head of অর্থ হলো বিরত থাকা বা abstain from। বিরত থাকা বা abstain from কি হবে? abstain from একই অর্থ, বিরত থাকা। তাহলে आंसर কি হবে? heads of wall সে সব সময় ঝগড়া বিবাদ বা এই ধরনের কর্মকাণ্ড থেকে সে কি থাকে? সে বিরত থাকে। তাহলে आंसर কি হবে? তার आंसर হবে heads of বিরত থাকা। তারপরে প্রশ্নে আমরা চলে যাই appropriate preposition। again appropriate preposition 2023 অনেকগুলো appropriate preposition থেকে প্রশ্ন আসে। she slave आंसर কি হবে? she slave এর সাথে হচ্ছে away। slave মানে কঠোর পরিশ্রম করা। slave away আমরা মনে রাখবো slave away এটা অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। কি হবে? কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করা। তাহলে slave away অর্থ কি? কঠোর পরিশ্রম করা। আপনাকে মনে রাখবো কঠোর পরিশ্রম করা। তাহলে she slaves away in the kitchen every day। সে প্রতিদিন রান্নাঘরে কঠোর পরিশ্রম করতে থাকে। সে প্রতিদিন রান্নাঘরে কঠোর পরিশ্রম করতে থাকে। তারপর আমরা দেখি life is a broken winged bird that cannot fly। জীবন হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো যেটা উড়তে পারে না। these lines show the use of an। এখানে একটা লিটারারি টার্ম বা ফিগার অফ স্পিচ, আমরা ইংলিশ সাহিত্যে বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ ব্যবহার করি। এখানে একটা ব্যবহার হয়েছে যেটাকে আমরা বলি মেটাফোর। মেটাফোর মানে কি? কোনো কিছুর সাথে তুলনা করা, কম্পারিজন করা। যখন আমি কোনো কনজাংশন লাইক অ্যাজ ব্যবহার না করে সরাসরি সেটা আমি কোনো অন্য বস্তুর সাথে তুলনা করি, সেটাকে আমি বলি মেটাফোর। যেমন আমি বললাম যে he is a king, he is a lion। বললাম he is a lion, he is a lion। সে হলো একটা সিংহের বাচ্চা বা বাঘের বাচ্চা বলি না, এটাকে আমরা বলি মেটাফোর। একজন মানুষের সাথে বা অন্য কিছু তুলনা করা। আমি বললাম he is like a lion, সে একটা সিংহের মতো, তখন সেটাকে আমরা বলবো সিমিলি। এটা থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে, একটা হলো সিমিলি, একটা হলো মেটাফোর। মেটাফোর কোনটা? যখন আমি কোনো কিছু তুলনা করি কিন্তু লাইক অ্যাজ বা কোনো কনজাংশন ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মেটাফোর। আর যখনই আমি কোনো কিছু তুলনা করব লাইক অ্যাজ ব্যবহার করে, তখন সেটাকে আমি বলবো সিমিলি। সেটাকে কি বলবো? সিমিলি। এরপরে প্রশ্ন আমরা দেখি যে পসিবল সিনোনিম অফ 45। পসিবল সিনোনিম অফ 45। 45 সিনোনিম কি? 45 মানে করা হচ্ছে স্ট্রেংথেন বা স্ট্রেংথেন, কোনো কিছুকে শক্তিশালী করা, কোনো কিছুকে পাওয়ারফুল করে তোলা। তার মানে আমার এখানে ডিফেন্ড, কোনো কিছুকে রক্ষা করা, শক্তিশালী করা বা প্রতিবন্ধকতা বা কোনো কিছুকে বাধাগ্রস্ত করা, এই ক্ষেত্রে আমরা 45 শব্দটা ব্যবহার করি। শক্তিশালী করা, বাধা দেওয়া বা কোনো কিছুকে। তাহলে এটা সিনোনিম কি হবে? এটা সিনোনিম হবে ডিফেন্ড। ডিফেন্ড অর্থ হলো কোনো কিছুকে শক্তিশালী করা বা বাধা দেওয়া বা এরকম ডিফেন্ড করা। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা দেখি একটু। I have been impressed। আমি ইমপ্রেসড হয়েছিলাম that the dedication of the instructor। আমি কোনো কিছু দ্বারা যখন ইমপ্রেসড হচ্ছি, তার মানে ইমপ্রেসড বাই দ্য dedication of instructor। ইমপ্রেসড বাই কোনো কিছু দ্বারা ইমপ্রেসড হওয়া বা মুগ্ধ হওয়া, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইমপ্রেসড বাই দ্য dedication of the instructor। এই যে তোমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় ধরে ক্লাস রেকর্ড করতেছি, এটা ওয়ান কাইন্ড অফ ডেডিকেশন। এটা বলতে পারো যে ইউ আর ইমপ্রেসড বাই মাই ডেডিকেশন, বলা যেতে পারে। তো যাই মজা করলাম, এটা স্টেজ লেভেলে তোমরা কষ্ট করে ক্লাস দেখতেছো বা ভালো কিছু পাওয়ার চেষ্টা করতেছো, এটা তোমাদের আগ্রহটাই বরং বেশি অ্যাপ্রিশিয়েট করবে।
তোমাদের আগ্রহটাকে আমি বেশি প্রাধান্য দিই, মূল্যায়ন করি। তারপরে আমি একটু জেনে রাখলাম যে ইমপ্রেস বাই দ্য ডেডিকেশন অফ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর বা যিনি পড়াচ্ছেন তার ডেডিকেশন দেখে তারা ইমপ্রেস। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে খুব সহজ প্রশ্ন। ইফ ইউ হ্যাভ স্টাডিড প্রপারলি, কন্ডিশনাল থেকে বারবার দেখতেছি, কন্ডিশনাল থেকে প্রশ্ন আসতেছে, কন্ডিশনাল, কন্ডিশনাল থেকে আমাদের প্রশ্ন আসতেছে। দেখো, হ্যাভ স্টাডিড, হ্যাভ স্টাডিড মানে কি? হ্যাভ স্টাডিড আমরা সোজা কথায় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানেই সেটা থার্ড কন্ডিশন। কি কন্ডিশন? পাস্ট পারফেক্ট মানেই থার্ড কন্ডিশন। যদি থার্ড কন্ডিশন থাকে তাহলে অপর পাশে একটা পজিটিভ থার্ড কন্ডিশন থাকে, তাহলে উড কুড মাইট প্লাস প্লাস বিথি কি হবে? উড কুড মাইট, উড কুড মাইট, মাইট প্লাস হ্যাভ প্লাস বি3, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বি3। তাহলে কি হবে? ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, তুমি যদি যথাযথভাবে পড়াশোনা করতা, ইউ উড হ্যাভ পাসড দা টেস্ট, ইউ উড হ্যাভ। এটা দেখো, উড পাস এটা কোন কন্ডিশন? এটা সেকেন্ড কন্ডিশন। হ্যাড পাস এটা হবেই না, কারণ হ্যাড স্টাডিড হ্যাড পাস এটা হওয়ার কোনো সুযোগই নাই। পাস এটাও হবে না, পাস ইনডিফিনিট হবে না, হবে কি? উড হ্যাভ পাস। তাহলে आंसर হবে 4, উড হ্যাভ পাস। তারপরে প্রশ্নটা চলে যায়, দা বয় ক্লাইম্ব, দা বয় ক্লাইম্ব, ছেলেটা কি করছে? যে ক্লাইম্ব মানে আরোহণ করছে। ক্লাইম্ব মানে হলো উঠা বা আরোহণ করা। ক্লাইম্ব ড্যাশ দা ফেন্স, কোনো কিছুর উপর দিয়ে। ফেন্স মানে হচ্ছে বেড়া, বা আমরা ওই যে বেড়া দেই না, বা এখন একটা ঘেরাও করি বেড়া, এটার উপর দিয়ে। ক্লাইম্ব ওভার, আমরা যখন কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝাই, ওভার দা ওয়াল, ওভার দা সামথিং, মানে ওভার সামথিং মানে কি? কোনো কিছুর উপর দিয়ে। এই যে বেড়ার উপর দিয়ে, বেড়া ফেন্স মানে হচ্ছে বেড়া, আমরা বাঁশের বেড়া দেই বা কাঠের বেড়া দেই বা প্লাস্টিকের বেড়া দেই, এর উপর অর্থে আমরা ওভার ব্যবহার করি। কোনো কিছু উপর দিয়ে যাওয়ার আমরা একদম এক্সপ্রেশন ওভার ব্যবহার করি। দ্যাট মিন্স দা বয় ক্লাইম্ব ওভার দা ফেন্স, দা বয় ক্লাইম্ব ওভার দা ফেন্স, ছেলেটা ওই বেড়ার উপর দিয়ে লাফ দিল। আমরা এরপরে প্রশ্ন দেখি, তার আনসার হচ্ছে ওভার। ড্রিমস আর নট মিনিংলেস, ড্রিমস আর নট মিনিংলেস, দ্যাট ডিউরিং ড্রিমস ব্রেইন প্রডিউস নিউ আইডিয়াস। এখানে বলতে ড্রিমস আর নট মিনিংলেস, আমরা যে স্বপ্নগুলো দেখি এগুলা অর্থহীন না বা অনর্থক না। অনর্থক না মানে এটা বলছে, তার মানে এটা কিছু একটা অর্থ আছে। বরং বলতেছে ডিউরিং ড্রিমস ব্রেইন প্রডিউসেস নিউ আইডিয়াস, এটা অনর্থক না, বরং বা পরিবর্তে ডিউরিং ড্রিমস স্বপ্ন দেখার সময় ব্রেইন প্রডিউসেস নিউ আইডিয়াস, ব্রেইন উৎপন্ন করে নতুন নতুন ধারণা বা নতুন নতুন আইডিয়া। তো এখানে দেখি সো দ্যাট, সো দ্যাট মানে কি? সো দ্যাট মানে এই স্টেটমেন্টের সাথে যখন আমি একমত, আমি বলতেছি যে এটা মিনিংলেস না, পরিবর্তে বা এমন কি বা ইনস্টেড during dreams brain produces new ideas, তাহলে এখানে সাজেস্ট হবে না, আদারওয়াইজ মানে অন্যথায় এটা হবে না, आंसर হবে instead, পরিবর্তে। বা এই যে এটা মিনিংলেস না, পরিবর্তে কি? instead during dreams brain produces new ideas, মানে স্বপ্ন দেখার সময় ব্রেন নতুন নতুন ধারণা বা আইডিয়া উদ্ভব ঘটায়, আইডিয়া উদ্ভব ঘটায়। ওকে, তারপর আমরা দেখি I don't know why you are angry dash your friend, angry কোন বিষয়ের প্রতি বিরক্ত হওয়া বা রাগান্বিত হওয়া, angry at। আর কোন ব্যক্তির প্রতি, কোন মানুষের প্রতি বিরক্ত হওয়া, angry with। আমরা যেহেতু your friend ব্যক্তি না বস্তু, অবশ্যই ব্যক্তি, তার মানে angry with your friend, आंसर কি হবে? angry with your friend। কোন মানুষের সাথে, কোন ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া হতে আমরা angry with ব্যবহার করি। তারপরে প্রশ্ন আমরা চলে যাই। এখানে প্রশ্নটা কি আছে? দা প্যারা অলিম্পিক্স ইজ আ কম্পিটিশন ফর দা প্যারা অলিম্পিক। তোমরা দেখে থাকবা যে অলিম্পিকের পাশাপাশি একটা আয়োজন হয় প্যারা অলিম্পিক। যারা হাঁটতে পারে না, চোখে দেখে না, ইভেন চোখে দেখে না, তারাও কিন্তু প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে। বলের মধ্যে যারা অন্ধ যারা আছে তারাও ক্রিকেট খেলে। তো তাদের কিছু ইভেন্ট আছে, বা দেখবা যে ক্র্যাপস বা হাতে যে হাতের নিচে যাদের পা নাই বা যারা একটু পক্ষাঘাতগ্রস্ত, তাদের জন্য কিছু ইভেন্ট আয়োজন করা হয়, এটাকে আমরা বলি প্যারা অলিম্পিক। তো প্যারা অলিম্পিকটা মূলত আয়োজন করা হয় যারা ডিসেবল বা যারা ফিজিক্যালি যারা ডিসেবল বা যারা প্রতিবন্ধী, মেইনলি তাদের জন্য প্যারা অলিম্পিকটা আয়োজন করা হয়। তাহলে এখানে আমরা आंसर কি? ডিসএডভান্টেজ মানে যারা মানে অনগ্রসর, আসলে অনগ্রসর না, যারা আসলে লিজাইলে যারা প্রতিবন্ধী বা যারা ডিসেবল। তাহলে এখানে आंसर কি হবে? आंसर হবে ডিসেবল। ডেপ্রাইভ মানে বঞ্চিত, এটা হবে না। ডিসএডভান্টেজ, ডিসকারেজ মানে হলো যাদেরকে নিরুৎসাহিত করা হয়, এই কোনটাই आंसर হবে প্যারা অলিম্পিক। মূলত আমাদের যারা ডিসেবল, যাদের প্রতিবন্ধিতা আছে, তাদের জন্য যে আয়োজনটা সেটাকে আমরা বলি প্যারা অলিম্পিক।
তারপরে প্রশ্ন আমরা দেখি আই উইশ ড্যাশ এ বার। এই যে আই উইশ, ফ্যান্সি, তো এইগুলা আমাদের মিন করা হলো আনরিয়াল কন্ডিশন। কি আনরিয়াল কন্ডিশন? আনরিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশন মানে কি অবাস্তব শব্দ। এখন আমি যদি পাখি হতাম এটা কি সম্ভব? এরকম যদি আমাদের কোনো থাকে বা আই ফ্যান্সি এরকম থাকলে আমাদের ভার্বটা সবসময় পাস্ট টেন্স হবে। ভার্ব কি হয়? ভার্ব সবসময় পাস্ট, ভার্ব সবসময় হবে পাস্ট, বি ভার্ব সবসময় ওয়্যার হবে, বি ভার্ব সবসময় ওয়্যার হবে। তাহলে आंसर কি হবে? আই উইশ আই ওয়্যার এ বার্ড। আমরা মনে রাখবো বি ভার্ব সবসময় ওয়্যার হবে। আমার সাবজেক্ট যদি আই হয়, আই এর সাথে ওয়্যার হবে, বি হইলে হি এর সাথে ওয়্যার হবে, ইউ এর সাথে ওয়্যার হবে, দে এর সাথে। তাহলে আমার সাবজেক্ট যাই হোক বি ভার্ব সবসময় ওয়্যার হবে। তাহলে आंसर কি হবে? আই উইশ আই ওয়্যার এ বার্ড। আই উইশ আই ওয়্যার বার্ড। ওকে, তারপর দেখি 90 মাইলস দ্যাট আ লং ডিসটেন্স। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 90 মাইলস আমরা একটা জিনিস মনে রাখবো, যখন টাইম, ডিসটেন্স, মানি, ওয়েট, লেন্থ, এই যে টাইম, ডিসটেন্স, মানি, ওয়েট, লেন্থ যখন একটা ইউনিট হিসেবে প্রকাশ করা হয় বা যখন একটা একক হিসেবে প্রকাশ করা হয়, তার ভার্ব সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। আমি বললাম $10,000 is a big amount of money। আমি বললাম 100 টাকা is a big amount of money। আমি বললাম 40 years is a long distance। আমি বললাম 10 years is a long time to wait for someone। 10 বছর কারোর জন্য অপেক্ষা করা। মানে টাইম, ডিসটেন্স, মানি, ওয়েট, লেন্থ যখনই আমি একক হিসেবে প্রকাশ করব, যখনই আমি ইউনিট হিসেবে প্রকাশ করব, সেটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে 90 মাইলস এটা একটা ইউনিট, তাহলে ইজ আ লং ডিসটেন্স। আনসার কি হবে? ইজ আ লং ডিসটেন্স। এটা একটা বিরাট লম্বা সময়ের দূরত্ব। তাহলে সবসময় রাখবো টাইম, ডিসটেন্স, মানি, ওয়েট, লেন্থ, জিটিএস, এডি এন্ড জিটিএস। তার মানে এগুলো আমার যখনই আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে বলবে, তখন সেটা সবসময় বাক্যে সিঙ্গুলার ভার্ব হিসেবে বা ভার্ব নিয়ে বলবে। তারপরে প্রশ্ন আমরা দেখে যাই, আই বট দিস ওয়াচ, আই বট দিস ওয়াচ। তারপর প্রশ্নটা কি? দ্যাটস $20। আই বট দিস ওয়াচ দ্যাটস $20। মানে আমি এই ঘড়িটা কিনেছি, ধরলাম $20। এই কোনো কিছু ক্রয় মূল্য নির্ধারণ করা বা কোনো কিছু কেনার অর্থটা উল্লেখ করা, এই ক্ষেত্রে আমরা বট ফর মানে কি? ফর $20। এটা হলো ফর। তাহলে आंसर কি হবে? আই বট দিস ওয়াচ ফর $20। এটা আমি $20 দিয়ে কিনেছি। সবসময় রাখবো কোনো কিছু ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? ফর ব্যবহার করি। ওকে, তারপর আমরা দেখি the word perpetrate means to। তার মানে এখানে সিনোনিম থেকে প্রশ্ন আসছে। সিনোনিম বা এটা আমরা সিনোনিমই বলতে পারি। সিনোনিম পারপাট্রেট মানে হলো কোন একটা খারাপ কাজ করা, অপকর্ম করা, ঘৃণ্য কাজ করা বা একটা মানে জঘন্য কাজ করা। পারপাট্রেট আমরা বলি না সে একটা পারপাট্রেটর, সে একটা ক্রিমিনাল, সে একটা অপরাধী। তার মানে পারপাট্রেট আমরা তখনই বলি যখন কেউ একটা অপরাধ করে, যখন একটা কেউ ক্রাইম করে, তখন সেটাকে আমরা বলি পারপাট্রেট। তাহলে আসলে কমিটেড ক্রাইম। প্রটেক্ট ফ্রম ক্রুয়েলটি এটা হবে না, কখনোই না। প্রটেক্ট এগেইনস্ট ইনজাস্টিস, পারফর্ম হিউম্যানিটেরিয়ান সার্ভিসেস একটা হবে না। आंसर কি হবে? কমিটেড ক্রাইম। যখন কেউ একটা অপরাধ করে তাকে আমরা বলি পারপাট্রেটর। পারপাট্রেটর মানে হলো জঘন্য কাজ, ঘৃণিত কাজ, মানে অপরাধমূলক কাজ, সেটাকে আমরা বলি পারপাট্রেটর। आंसर কি হবে? आंसर হবে এক। তারপর আমরা দেখি দালে আইল অফ মিনিস্ট্রি, দ্য লেক আইল অফ মিনিস্ট্রি, এটা হলো WBS। WBS এর একটা বিখ্যাত কি এখানে আমার এটা জানতে চাচ্ছি যে লেক আইল অফ মিনিস্ট্রি এটা আমাদের বইয়ে কিন্তু ছিল। এইচএসসি যে বই সেখানে কিন্তু ছিল দ্য লেক অফ আইল অফ মিনিস্ট্রি। এটা একটা কবিতা, WBS এর একটা বিখ্যাত কবিতা লেক আইল অফ মিনিস্ট্রি। তো এটা আমাদের বোর্ড বই থেকে আসে। তো বোর্ড বই থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন আসতে পারে। এটা মনে রাখবো, লেক আইল অফ মিনিস্ট্রি এটা হচ্ছে আমাদের WBS এর একটা বিখ্যাত কবিতা। তারপরে প্রশ্ন আমরা চলে যাই যে ইন কারেন্ট টাইমস হুইচ সেন্টেন্স ইজ মোর একুরেট। ইন কারেন্ট টাইমস বর্তমান সময়ে কোন সেন্টেন্সটা একুরেট। তার মানে কারেকশন থেকে প্রশ্ন আসছে। আমাদের কারেকশন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কারেকশন থেকে প্রশ্ন আসতে পারে। আমরা একটু খেয়াল করি, এভরিওয়ান হ্যাজ রাইট টু হিজ অপিনিয়ন। এভরিওয়ান হ্যাজ রাইট টু হিজ অপিনিয়ন।
এভরিওয়ান সবসময় সিঙ্গুলার, সবসময় এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, নান, এনিওয়ান, ওয়ান, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। এবং এটার পজিটিভ, এভরিওয়ান এর পজিটিভ হিজ অথবা হার, আমরা মনে রাখবো ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান্স, ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান্স, আর এভরিওয়ান এর পজিটিভ হচ্ছে, এভরিওয়ান এর পজিটিভ হচ্ছে হিজ অথবা হার, হিজ অর হার, দুইটাই আমাদের সম্ভব। এটা কখনোই দেয়ার হবে না, মনে রাখবো এটা কখনোই দেয়ার হবে না। এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ অর হার প্যারেন্টস, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ অর হার প্যারেন্টস। তাহলে হিজ অপিনিয়ন, হার অপিনিয়ন, দুইটা আমার ভুল, দুইটা কোনটাই অ্যাপ্রোপ্রিয়েট না, একদম বেস্ট আনসার না। তাহলে এভরিওয়ান হ্যাজ রাইট টু হিজ অর হার অপিনিয়ন, এভরিওয়ান হ্যাজ রাইট টু হিজ অর হার অপিনিয়ন। তাহলে কারেক্ট আনসার হবে কোনটা? কারেক্ট আনসার হবে সি, কারেক্ট আনসার হবে সি। তারপরের প্রশ্ন আমরা চলে যাই। এখানে একটা সিঙ্গুলার প্লুরাল, তবে নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে। নাম্বার থেকে কি প্রশ্ন আসে? নাম্বারে আমাদের যে ফরেন ওয়ার্ডগুলো আছে, তার মানে আমাদের যে জেনারেল যে ওয়ার্ডগুলো থেকে আমরা আনসার করি, এর বাইরে যে ফরেন ওয়ার্ডগুলো আছে, যেমন আমাদের কিছু ওয়ার্ড আছে, আমাদের ওয়েল থাকলে সেটাকে আমি প্লুরাল করতে পারি এ দিয়া। যেমন আমি বললাম ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, মিডিয়া। তারপর এই যে এই প্রশ্নগুলো, এগুলো আমরা কিন্তু এইভাবে আনসার করতে পারি। আমরা এই যে মিডিয়া, তারপরে এই যে প্রশ্নগুলো ফেনোমেনন, ফেনোমেনা, এই আনসারগুলো আমরা করতে পারি, এই আনসারগুলো আমরা করতে পারি। তাহলে ফেনোমেনন, ফেনোমেনন, ফেনোমেনন একটা ল্যাটিন প্লুরাল। তো ফেনোমেননের ও এর পরিবর্তে আমরা এ ব্যবহার করে সেটাকে প্লুরাল করতে পারি। তাহলে আনসার কি হবে? ফেনোমেনা, ফেনোমেনা। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন? ফেনোমেননের প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা, ফেনোমেন। এটা আমরা একটু খেয়াল রাখবো, এই ধরনের নাম্বার থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা এখানে আমরা দেখি which sentence is incorrect, which sentence is incorrect। চারটা সেন্টেন্সে আমরা দেখব এখানে কি বলা হয়েছে। নাসিমা had her nails done, I had my horse carry the luggage, I made him say sorry, I made him say sorry। আচ্ছা এখানে আরেকটা অপশন ছিল, এই অপশনটা সম্ভবত এখানে উঠানো হয় না, অপশনটা আমি একটু বলে দেই যে লেটস, এখানে ছিল লেটস গেট আওয়ার কার ফিক্স। তাহলে এখানে আমরা একটু অপশনগুলো একটু খেয়াল করি, অপশনগুলোতে কি আছে? এখানে বলতে যে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট, কোন সেন্টেন্সটা ইনকারেক্ট, আমার কাছে চাইছে যে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট। আমরা একটু খেয়াল করি, নাসিমা হ্যাড হার নেম, হ্যাড, এই ভার্বগুলো সবগুলো হচ্ছে আমার পজিটিভ ভার্ব, সবগুলো হচ্ছে কি ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোনগুলা? যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে, যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে সেটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। এখানে হ্যাড হার নেমস ডান, এই যে হ্যাড, তারপরে এখানে বস্তুবাচক অবজেক্ট, মানে এটা কি বস্তু। আমি এক কথায় যদি বলি বস্তুবাচক অবজেক্ট বলছে, তারপরে এরপরে আমার ভিত্তি বসছে, এটা ঠিক আছে, এটা মানে সেন্টেন্স ঠিক আছে। আমার ভুল সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। তারপর দেখি আই হ্যাড মাই হর্স, হ্যাড আছে, তারপরে হর্স আছে, এটা কিন্তু ব্যক্তি না। হর্স মানে কি অ্যাকশন ডুয়ার অর অ্যাকশন রিসিভার, যে কাজটা করে সে অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার। তার মানে হেড এর পরে আমি অ্যাকশন রিসিভার, হ্যাড মাই হর্স ক্যারি দা লাগেজ। এখানে আমাদের যেহেতু বস্তু আছে, এখানে আর নেই বস্তু, এখানে মাই হর্স মানে কি এটা ব্যক্তি, মানে এটা অ্যাকশন ডুয়ার, তাহলে ক্যারি, এটা ভি1, এটাও আমার সেন্টেন্স ঠিক আছে। তারপর দেখি আই মেড হিম সে সরি, এই যে মেড আছে, তারপরে হিম ব্যক্তিবাচক অবজেক্ট এবং সেটা হচ্ছে ভি1, তাহলে এটাও আমার কারেক্ট। তাহলে ভুল সেন্টেন্স হলো আমার লেটস গেট আওয়ার কার ফিক্সড। তাহলে আনসার হবে লেটস গেট আওয়ার কার ফিক্সড, ফিক্সড, লেটস গেট আওয়ার কার ফিক্সড। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশনে এটাই ভুল ছিল, প্রশ্নে এটাই ভুল ছিল। আমি প্রশ্নটা দেখে এটা কনফার্ম করলাম যে এই অপশনটাতে আমাদের ভুল ছিল। তাহলে আনসার হবে 4, আনসার হবে 4। এরপরে প্রশ্ন আমরা চলে যাই। এরপরে প্রশ্ন আমরা একটু কি খেয়াল করি, choose the appropriate pair of words that matches the relationship between obstinate and stubborn। obstinate stubborn এটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। এই obstinate বা stubborn এটা হচ্ছে একগুঁয়ে বা ঘাউড়া প্রকৃতির কিছু আছে না, যে ঘাউড়া মানে কি প্রচন্ড একগুঁয়ে কথার মধ্যে একদম। এই obstinate এই শব্দটা এবং stubborn দুইটাই একই অর্থ প্রকাশ করে, যেটা হচ্ছে ঘাউড়া বা একগুঁয়ে অর্থে আমরা প্রকাশ করি। তাহলে এখানে দেখি প্রলং কুইক, প্রলং মানে হলো বিলম্বিত করা,
কুইক তাড়াতাড়ি, এটা এটা অ্যান্টোনিম মানে কি, এটা অ্যান্টোনিম বিপরীত শব্দ। প্রলং মানে হলো বিলম্বিত করা, প্রশস্ত করা, আর কুইক মানে তাড়াতাড়ি। তারপরে দেখি এক্সপেন্সিভ অ্যাফোর্ডেবল। এক্সপেন্সিভ মানে খুবই ব্যয়বহুল, অ্যাফোর্ডেবল মানে হচ্ছে কি যেটা অ্যাফোর্ড করা যায়, আর যেটা কি অ্যাফোর্ডেবল মানে কি যেটা বাজেটের মধ্যে থাকে সেটাকে আমরা বলি অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল সেটাকে আমরা বলি অ্যাফোর্ডেবল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। এক্সপেন্সিভ অ্যাফোর্ডেবল এটা হচ্ছে আমার অ্যান্টোনিম। এখানে সিনোনিমাস কি কাইন্ড আর হার্শ। কাইন্ড মানে দয়ালু, হার্শ মানে কর্কশ, তার মানে এটা আমার অ্যান্টোনিম। সিনোনিমাস পেয়ার তাহলে ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড, তাহলে आंसर কি হবে ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড, এটাই হচ্ছে আমার आंसर। তারপরে প্রশ্ন আমরা দেখি হুইচ সেন্টেন্স ক্যান নট বি মেড প্যাসিভ। নিচের কোন সেন্টেন্সটা প্যাসিভ করা যায় না। দেখো এখানে the news surprised me, এখানে অবজেক্ট আমি বাক্যে সাজিয়ে বললাম I was surprised at the news। সারপ্রাইজ এট তার মানে এটা কারেক্ট, এটা হচ্ছে না, এটা প্যাসিভ করা যায়। তারপরে কি হ্যান্ডেল দ্য বক্স উইথ কেয়ার, আর দ্য বক্স লেট দ্য বক্স বি হ্যান্ডেল কেয়ার উইথ, তার মানে এটাও আমার প্যাসিভ করা যায়, এটাও आंसर হচ্ছে না। she gifted me a book was gifted me by her, a book was gifted me by her, তাহলে এটাও आंसर হচ্ছে না। এখন হচ্ছে a tree stood here, এখানে একটা গাছ দাঁড়ানো আছে, সে নিজেই দাঁড়ানো আছে, এটাকে প্যাসিভ করার কোনো সুযোগ নাই, তার মানে কি প্যাসিভ নাই হচ্ছে এই সেন্টেন্সটা। a tree stood here, একটা গাছ সেখানে দাঁড়ানো আছে, তার মানে বাকি তিনটা প্যাসিভ করা গেলেও আমি এই তিন নাম্বারটা প্যাসিভ করতে পারতেছি না, তার মানে ভয়েস থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ভয়েস থেকে কি প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রশ্নগুলো দেখে সলভ করে নিজেরা ধারণা নেওয়ার চেষ্টা করব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে প্রশ্ন আমরা একটু দেখি, একটু খেয়াল করি যে he may call on mayor tomorrow, he may call on the mayor tomorrow। call on মানে হলো কাউকে সাক্ষাৎ করা, কারোর সাথে সাক্ষাৎ করা বা কারোর সাথে মিটিং করা বা দেখা করা, একসাথে হওয়া। call on, he may call on the mayor tomorrow। call on মানে হলো ইনসিস্ট হবে না, অ্যাসিস্ট সহযোগিতা করা হবে না, টেলিফোন মানে কল দেওয়া না, পে এ ভিজিট তার মানে ভ্রমণ করা, সফর করা বা সাক্ষাৎ করা। কলন মানে হলো সাক্ষাৎ করা, কলন মানে হচ্ছে কি সাক্ষাৎ করা। দ্যাট মিন্স কলন মানে হচ্ছে পে আ ভিজিট, ওকে। তারপর আমরা দেখি what is the right synonym of hallucinate। hallucinate এর right synonym কি বা hallucinate এর সঠিক synonym কি? hallucination মানে হলো মতিভ্রম হওয়া বা কোনো কিছুর মধ্যে একটা বিভ্রম হওয়া, তাহলে হ্যালুসিনেট শব্দটা স্লিপ ওয়াক ঘুমের মধ্যে হাঁটা, এটা কখনোই হবে না। স্লিপ ঘুমানো হবে না, ওয়ান্ডার অবাক হওয়া হবে না, আসলে ডে ড্রিম বা দিবা স্বপ্ন দেখা। আমি বলি না যে হ্যালুসিনেশন হয়েছে তার মধ্যে একটা মতিভ্রম হয়েছে বা বিভ্রম হয়েছে, তাহলে আনসার কি হবে ডে ড্রিম বা দিবা স্বপ্ন দেখা। তারপর আমরা দেখি I felt that extremely sorry for my misdeeds। আন্ডারলাইন, আচ্ছা এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে extremely sorry I felt। এখানে extremely শব্দটা একটা ইন্টেনসিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বা যেটা তীব্রতা বোঝায়, যেটা প্রকট কোনো কিছু বলে সেটাকে আমরা বলি ইন্টেনসিফায়ার। তাহলে ইনফিনিটিভ হচ্ছে না, টু প্লাস বি ওয়ান, পার্টিসিপল তো হচ্ছেই না, জিরান্ড হচ্ছে না, আনসার হবে ইন্টেনসিফায়ার বা কোনো কিছু তীব্রতা বোঝাইতে আমরা ইন্টেনসিফায়ার ব্যবহার করি। তারপর আমরা দেখি the appropriate antonym for abundant। abundant মানে হলো পরিপূর্ণ থাকা, পূর্ণতা, পরিপূর্ণ বা একদম ভরপুর থাকা। abundant মানে হলো পরিপূর্ণ থাকা বা ভরপুর থাকা, এটা অ্যান্টোনিম বিপরীত শব্দ। ample এটা হচ্ছে না, ample হবে না। scarce মানে হলো অভাব বা কোনো কিছু ক্রাইসিস, scarcity আমরা বলি না scarcity of something। overflow মানে এটা উপচে পড়া, এটা কখনোই হবে না। copious হবে না, copious মানে এটা কাইন্ড অফ যে কোনো কিছু যে কি বলে যে একটা নির্দিষ্ট পরিমাণে থাকা বা একটা কি বলে সচ্ছলতা থাকা, তার মানে এখানে স্কার্স বা কি বলে যে অভাব বা অনটন, এই অর্থে আমরা এখানে অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। আচ্ছা তারপর আমরা দেখি all his tall talk come to nothing। come to nothing আমরা বলি না যে লম্বা কথা বলা বা একটু চাপাবাজি করা বা একটু বাড়ায় কথা বলা, এটাকে আমরা বলি টল টক মানে হলো এক্সাজারেটেড স্টেটমেন্ট। এক্সাজারেট মানে হলো কোনো কিছু বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করে বলা। এক্সাজারেশন এটা একটা ফিগার অফ স্পিচ, কোনো কিছুকে বাড়িয়ে বলা। আমি বললাম কি বাইরে তো কোটি কোটি মানুষ, আজকে বাইরে গেলাম কোটি কোটি মানুষ, আমি বলছি 10 সেকেন্ডের মধ্যে আসতেছি,
10 সেকেন্ডের মধ্যে আসা সম্ভব না, বাইরে কোটি কোটি মানুষ এটা সম্ভব, তার মানে এটা হচ্ছে বাড়িয়ে বাড়িয়ে বলা, লম্বা লম্বা কথা বলা। তার মানে এটা আনসার হচ্ছে এক্সাজারেটেড স্টেটমেন্ট, যে কথাটা বাড়িয়ে বলা হয়, অতিরঞ্জিত করে বলা হয়, সেটাকে আমরা বলি এক্সাজারেটেড স্টেটমেন্ট, বা এটাকে এক কথায় আমরা বলি টল টক। টল টক, তাহলে টল টক আনসার কি? টল টক হচ্ছে এক্সাজারেটেড স্টেটমেন্ট। তারপরে প্রশ্নটা আমরা দেখি, আইডেন্টিফাই দ্য পার্সপেক্টিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড floods leave people vulnerable to waterborne disease. Flood leave people vulnerable to waterborne disease. Flood leave people vulnerable to waterborne disease. waterborne disease আমরা এইটাই মেইনলি আমাদের আন্ডারলাইন ছিল। এটা কি ধরনের পার্সপেক্টিভ একটু খেয়াল করি। প্রিপজিশনের পরে যদি আমার দুইটা ওয়ার্ড থাকে, waterborne এটা একটা ওয়ার্ড, এই ডিজিজটা এটা একটা ওয়ার্ড, তার মানে আমি 2 নাম্বার ওয়ার্ডটা আমি কি করব? নাউন। আর ওয়াটারবর্নটা কি হবে? ওয়াটারবর্ন যেহেতু আমার প্রশ্ন ছিল, অপশনে ছিল ওয়াটারবর্ন মানে হলো পানি বাহিত। পানি বাহিত রোগটা কেমন? পানি বাহিত। তাহলে আমি যখন নাউনকে মডিফাই করতেছে, তখন সেটাকে আমি কোন পার্সপেক্টিভ বলবো? সেটাকে অবশ্যই আমাকে বলতে হবে সেটা অ্যাডজেক্টিভ, বা নাউনকে যে মডিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। পরের প্রশ্নে চলে যায়, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য সেন্টেন্স। আই নো দ্য প্লেস where he was born. I know the place where he was born. একটু খেয়াল করার চেষ্টা করি। আমাদের ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ওই ক্লজটা কাউকে মডিফাই করতেছি না, বা ওই ক্লজটা কার সাথে সম্পর্ক। আমি বললাম আই নো দ্য প্লেস, আমি জানি ওই জায়গাটা, কোন জায়গাটা? where he was born। আমি যখন দ্য প্লেস বা এই নাউনকে যখন মডিফাই করতেছি, নাউন সম্পর্কে কোনো তথ্য দিচ্ছি, তাহলে এটা মেইনলি কোন জায়গাটা আমি আনসার বলতেছি where he was born। তার মানে আমি নাউনকে যখন মডিফাই করতেছি, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, তখন সেটা কি ক্লজ হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, বা যেটা আমার নাউন বা নাউনকে মডিফাই করে সেটাকে আমি বলতেছি অ্যাডজেক্টিভ ক্লজ। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আমরা দেখি, words written on the tombstone as an inscription are called tombstone মানে হচ্ছে সমাধি সৌধ। মানে কি? মানে সময় দেখা যাচ্ছে যে অনেক বুজুর্গ বা অনেক ভালো মানুষের, আল্লাহওয়ালা মানুষের কবরটাকে এরকম বাঁধাই করে রাখা হয়, বা এটাকে সুন্দর করে সেখানে নাম ফলকে লিখে দেওয়া হয়, বা এখানে সাহিত্য আছে, বা এখানে মানে সুন্দর করে দোয়া লেখা থাকে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সেখানে নাম, কবে জন্মগ্রহণ করছেন, কবে মারা গেছেন, এগুলা লেখা থাকে। তো এই যে টম্বস্টোন বা কবর বা সমাধিসৌধে যে লেখা থাকে, ইনক্রিপশন মানে একটা বর্ণনা লেখা থাকে, এইটাকে আমরা বলি এপিটাফ। কি বলি? এপিটাফ। এপিটাফ কাকে বলি? সমাধিসৌধে যে স্মৃতি কথা বা যেখানে যেটা বিভিন্ন কিছু লেখা থাকে খোদাই করে বা কোনো একটা ভাবে, সেটাকে আমরা বলি এপিটাফ। সেটাকে আমরা কি বলি? এপিটাফ। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন, কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে প্রশ্ন আসছে কুশ্চেনিয়া। এটার উচ্চারণটা হলো কুশ্চেনিয়া। মনে রাখবো, কুশ্চেনিয়ার বানানটা হলো QUESTION, কুশ্চেন। তারপরে নাই, তারপরে রে, এটা দিয়ে মনে রাখবা, কুশ্চেন নাই রে। তাহলে আমরা দেখি কুশ্চেন নিয়া হয় নাই, কুশ্চেন নাই রে। আনসার কোনটা হবে? কুশ্চেন নাই রে। সবসময় মনে রাখবা কুশ্চেনিয়া। বিলিয়ন নাই রে, কুশ্চেন নাই রে। কুশ্চেনিয়ার, মিলিয়নিয়ার সবগুলো একই বানান। কুশ্চেন নাই রে, মিলিয়ন নাই রে, বিলিয়ন নাই রে, এটা হবে আনসার। তারপর দেখি, উই ওয়েন্ট আউট ড্যাশ দা কোল্ড ওয়াটার, কোল্ড ওয়েদার। কি হবে তাহলে? উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও। তাহলে হাউএভার অলদো ডিসাইড একটা হচ্ছে না, ডেসপাইট দা কোল্ড ওয়েদার। তার মানে কি? আমরা বাইরে গিয়েছিলাম যদিও বাইরে ঠান্ডা পরিবেশ ছিল। যদিও কি ছিল? বাইরে ঠান্ডা পরিবেশ ছিল। তারপর আমরা দেখি আরেকটা প্রিপোজিশন, ইট ইজ ডেঞ্জারাস টু ওয়াক। এটা খুবই মারাত্মক ওয়াক ড্যাশ দা হাইওয়ে। মানে কি? হাইওয়ে উপর দিয়ে হাঁটা এটা খুবই মারাত্মক। হাইওয়ে উপর দিয়ে হাঁটা এটা খুবই মারাত্মক। তাহলে আনসার কি হবে? ইট ইজ ডেঞ্জারাস টু ওয়াক ওভার দা হাইওয়ে। মানে হাইওয়ের উপর দিয়ে হাঁটা মানে কি? এটা খুবই রিস্কি। আমরা খুবই সাবধানে থাকার চেষ্টা করব যে হাইওয়ের উপর দিয়ে হাঁটা খুবই বিপজ্জনক। আচ্ছা, ওকে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডার দ্য ওয়েদার? আন্ডার দ্য ওয়েদার, এখানে আন্ডার দ্য ওয়েদার মানে কি? আবহাওয়ার নিচে। এটা আসলে বোঝায় খারাপ পরিস্থিতি বা কোনো কিছু ভালো না থাকা।
বা কোনো কিছু গুড কন্ডিশনে না থাকে এটা আমরা বলি আন্ডার দ্য ওয়েদার। ওয়েট অল ওভার পুরোপুরি ভিজে গেছে এটা কখনোই হবে না, এটা আনওয়ের। আনসার কি হবে? আনওয়ের। বাকিগুলো তো আমরা এক্সপোজ টু সিভিয়ার ওয়েদার কন্ডিশন এরকম না, আন্ডার এ ওয়েদার ওয়ার্নিং। দেখো বাকিগুলো কিন্তু বোঝাই যায় যে ভালো না থাকা অর্থে আমরা আনওয়ের বা আন্ডার দ্য ওয়েদার এই ফ্রেজটা ব্যবহার করি, এই ফ্রেজটা ব্যবহার করি। ওকে, I saw the ferry dash down the river, dash down the river। এখানে দেখি saw একটা ভার্ব, সি এর পরে যদি ভার্ব আসে, সি এর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসে। তার মানে কি I saw the ferry floating down the river, I saw the ferry floating down the river। आंसर হবে floating down মানে কি আমি ফেরিটাকে দেখছিলাম, ফ্লোট মানে হলো মানে floating down the river মানে ফ্লোট একদম মানে ডুবে যাওয়া বা এরকম অর্থে যে আমি নদীতে ডুবে যেতে দেখেছিলাম। ওকে, তারপর আমরা বলছি কি which word is a both noun and a verb, noun and a verb। advice, advice মানে প্রিপজিশন, advice এটা ভার্ব হলো advise, b i s e, advice। instruct, instruct মানে হলো নাউন, instructor, instructor আমি যখন বলবো instructor বা instruction তখন সেটাকে আমি বলবো নাউন, আর instruct মানে হলো ভার্ব। আর বিলিভ, বিলিভ হলো বিশ্বাস করা, বি ই এল আই ই এফ। বিলিভ মানে হচ্ছে নাউন, বিলিভ মানে বিশ্বাস। তার মানে সবগুলাই আমাদের অ্যাডভাইসটা আছে আমার নাউন ফর্মে, ইনস্ট্রাক্ট আছে আমার ভার্বে, আর বিলিভটা আছে আমার ভার্ব ফর্মে। এটা নাউন ফর্ম হচ্ছে বিলিভ। তাহলে ভয়েড মানে হলো বাতিল করা, বাতিল করা অথবা বাতিল, বাতিল অথবা বাতিল করা, বাতিল অথবা বাতিল করা, বাতিল করা। এটা হচ্ছে আমার ভয়েড শব্দের আমার কি এটা একই সাথে নাউন এবং একই সাথে কি, এটা একই সাথে নাউন এবং একই সাথে ভার্ব, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপর আমরা দেখি টু বি কনসিডার্ড ইকোটুরিজম এ ট্রিপ মাস্ট। ইকোটুরিজম যদি হইতে হয় বা ইকোটুরিজম হইতে হলে একটা ট্রিপের মাস্ট কি থাকতে হয়? maximize the impact visiting the location, impact visiting the location না, provide indirect financial aid for conservation, এটা conservation এর জন্য, raise the traveler awareness of the host communities political environment and social social and কি বলতে political environment and social climate, political environment and social climate and social climate। আমার তাহলে आंसर কি হবে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে আমাদের মেইনলি চারটা অপশনের মধ্যে আমাদের একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে আমাদের চারটা অপশনের মধ্যে ম্যাক্সিমাইজ দ্য ইমপ্যাক্ট ভিজিটিং দ্য লোকেশন এটা হচ্ছে না, প্রোভাইড ইনডিরেক্ট ফাইনান্সিয়াল এইড ফর কনভার্সন এটা হচ্ছে না, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কমিউনিটিস পলিটিক্যাল এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ক্লাইমেট। তাহলে आंसर হচ্ছে সি। আর ডি তো হচ্ছে না, তাহলে আমার आंसर হচ্ছে রেইজ দ্য অ্যাওয়ারনেস, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ক্লাইমেট এন্ড সোশ্যাল ক্লাইমেট। ওকে, তাহলে আমরা आंसर পাচ্ছি সি। তারপর আমরা চান এই করতে চলে যাই, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল এলিমেন্ট, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল এলিমেন্ট। মানুষ প্রকৃতিগতভাবে বা জন্মগতভাবে একটা সামাজিক প্রাণী। এটা কে বলতে? এটা বলছে এরিস্টটল। এরিস্টটল প্রাকৃতিকভাবে বা সামাজিকভাবে মানুষ জন্মগত প্রাণী। এটা কে বলতে? এটা বলছে এরিস্টটল। তারপর আমরা দেখি এই পরের প্রশ্ন আমরা খেয়াল করি, that you need any further information please contact the help desk। এখানে মেইনলি আমাদের however আমরা এখানে এই ক্যারেক্টার ব্যবহার করতে পারি না, would হবে না, তারপরে এখানে although যদিও এটা হবে না, should you need any further information তোমার যদি ভবিষ্যতে আর কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে তুমি কি করবা? কন্টাক্ট দ্য হেল্প ডেস্ক, হেল্প ডেস্কে যোগাযোগ করো, হেল্প ডেস্কে যোগাযোগ করো, হেল্প ডেস্কে যোগাযোগ করো। এটা হচ্ছে আমাদের দো ব্যবহার করতে পারি। তারপর আমরা একটু দেখি a word similar to স্থিতি বা স্থিতি আমরা যেটা বলি, স্থিতি মানে হলো নান্দনিকতা বা কোনো কিছু চমৎকার বা চমকপ্রদ। এটা সিমিলার লাইক মানে অল্প এরকম না, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া এরকম না, আমাদের স্থিতি মানে ডিলাইট মানে আনন্দিত বা প্রফুল্লিত এরকম না। ব্লিজ, ব্লিজ শব্দের অর্থ হচ্ছে বা সুন্দর বা যেটা নান্দনিক, নান্দনিকতা বা এক্সট্রিসি আমরা যেটা বলি, ব্লিজটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, তারপর আমরা দেখি লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো মানে জীবনটা হচ্ছে যে কি মানে ওয়াকিং শ্যাডোর মতো।
জীবনটা হচ্ছে কি ওয়াকিং শ্যাডো। এখানে আমরা দেখি নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে। এখানে আমরা দেখি শ্যাডো ইজ ওয়াকিং নাকি শ্যাডো ফর ওয়াকিং। এখানে এটা একটা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন মানে দুইটা নাউন, নাউন প্লাস নাউন মিলে হয় কি, নাউন প্লাস নাউন মিলে হয় কম্পাউন্ড নাউন, নাউন প্লাস নাউন মিলে হয় কম্পাউন্ড নাউন। তার মানে ওয়াকিং শ্যাডোটা হচ্ছে আমাদের নাউনের কাজ করতেছে, অর্থাৎ এটা জিরান্ডের কাজ করতেছে, জিরান্ডের কাজ করতেছে। আমরা এটা বলতে পারবো শ্যাডো ইজ ওয়াকিং, কখনো বলতে পারি শ্যাডো ফর ওয়াকিং, মানে জীবনটা হচ্ছে হাঁটার মতো কোনো কিছু একটা বোঝাচ্ছে। তাহলে শ্যাডোটা ওয়াকিং, শ্যাডোটা ওয়াকিংটা হচ্ছে আমার জিরান্ড, অর্থাৎ সেটা নাউনের কাজ করতেছে, সেটা নাউনের কাজ করতেছে। আচ্ছা এখানে আমরা একটু দেখি মনসা মঙ্গল ইজ অ্যান, মনসা মঙ্গল যেটা আমাদের ওই যে বেহুলা লক্ষীন্দর, এটা একটা কি, এটা একটা কি বলে যে এটা একটা মানে মহা সাহিত্যবাদ এরকম, যেটাকে আমরা বলি যে এপিক, যেটাকে আমরা কি বলি এপিক। এটা হলো একটা এপিক। এপিক বলতে কি যেটা আমাদের যে ঐতিহাসিক যে মানে কোন একটা নাটক বা যে নাটকটা আমাদের ঐতিহাসিক এপিক, সেটাকে আমরা বলি। এখানে ট্র্যাজেডি না, ট্র্যাজেডি মানে হচ্ছে যে বিয়োগাত্মক নাটক এরকমও না, কমেডিও না, এথনিক সং, এথনিক মানে জাতিগত কোনো গান এরকম না, এটা হচ্ছে একটা এপিক। এইটাকে আমরা লিটারেরি টার্ম হিসেবে আমরা এটাকে বলতে পারি এপিক। তারপর আমরা দেখি, আচ্ছা আমরা একটু দেখি which one is not the characteristics of folk music। folk music যেটা আমাদের লোকগান, লোকগান যেটা আছে এটার বৈশিষ্ট্য আর এখানে দেখি influenced by classical music, transmitted orally, no regular practice is required, sung in groups or individually। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের যে ফোক মিউজিক গুলা বা লোকসঙ্গীত বা লোকগীতি গুলা আছে, এটা ট্রান্সমিটেড ওরালি, এটা মুখে মুখে ছড়ায়, ঠিক আছে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, এটা নিয়মিত প্রশিক্ষণ বা এটা অধ্যবসায় এটার প্রয়োজন নাই, এটাও সত্য। তারপর আমরা দেখি সাং ইজ গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, এটা গ্রুপ ভিত্তিক নাকি নিজস্ব, এটা আমাদের প্রয়োজন। তার মানে এটা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই ক্লাসিক্যাল মিউজিক, এটা ক্লাসিক্যাল মিউজিক দ্বারা ইনফ্লুয়েন্স দেয়, এটা নিজস্ব গতিতে চলে। এই কারণে আমার আনসারটা হচ্ছে ইনফ্লুয়েন্স বাই ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিক দ্বারা কি এটা প্রভাবিত, এটা ক্লাসিক্যাল মিউজিক দ্বারা প্রভাবিত। ওকে তারপর আমরা দেখি ভার্বাল বুলিং রেফার্স, ভার্বাল বুলিং মানে হলো মৌখিক কি বলে তিরস্কার বা বুলিং। বুলিং মানে হচ্ছে যে কাউকে অপদস্থ করা বা কাউকে আক্রমণ করা কথার দ্বারা, কথার দ্বারা। ভার্বাল বুলিং মানে হলো কথার দ্বারা কাউকে আক্রমণ করা, তার মানে এটা হচ্ছে টিজিং, টিজিং। ভার্বাল বুলিং মানে হচ্ছে টিজিং, কাউকে কথার দ্বারা আক্রমণ করা, বা এটাকে আমরা বলতে পারি যে মানে কি বলা যায় যে ইফ টিজিং আমরা বলি না যে এটা ভার্বাল বুলিং, কোন একটা কথার দ্বারা যদি আমি আক্রমণ করি সেটাকে আমরা বলি ভার্বাল বুলিং, বা এটা আমি এক কথায় বলতে পারি টিজিং, কাউকে টিজ করা বা কাউকে খোঁচা দেওয়া, খোঁটা দেওয়া, আক্রমণ করা মুখের দ্বারা, সেটাকে আমরা বলি ভার্বাল বুলিং। তারপর আমরা দেখি as he had covid-19 he dash, as he had covid-19 he dash। এখানে আমরা দেখি তার যেহেতু কোভিড-19 আছে, এটা 2021 সালে তখন করোনা চলতেছে, করোনার সময়কালে আমাদের এই প্রশ্নটা এসেছিল as he had covid-19, যেহেতু তার কোভিড-19 বা এটা তার করোনা ভাইরাস, কোভিড-19 এর সময় তার যেহেতু করোনা ভাইরাস আছে, he has to be মানে কি তাকে আইসোলেটেড বা এটাকে বিচ্ছিন্ন থাকতে হবে। তাহলে কি he had to be isolated, তাহলে কি হবে he had to be isolated from other members of his family, তার পরিবারের অন্য সদস্যের কাছ থেকে তাকে আইসোলেটেড থাকতে হবে, আইসোলেটেড থাকতে হবে। তারপরে প্রশ্নটা দেখি এ রেমেডি ফর অল ডিজিজ ইজ নোন অ্যাজ, এ রেমেডি ফর অল ডিজিজ সকল রোগের মহাঔষধ বা সকল কিছুকে যে সুস্থতা দান করে বা সকল কিছুর মহাঔষধ, সেটাকে আমরা বলি প্যানাসিয়া। প্যানাসিয়া, প্যানাসিয়া শব্দটার অর্থ হলো সকল রোগের মহাঔষধ, বা এ রেমেডি ফর অল ডিজিজ ইজ নোন অ্যাজ মানে সকল রোগের মুক্তি বা মহাঔষধ হচ্ছে এইটার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে প্যানাসিয়া, এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে প্যানাসিয়া। ওকে তারপর আমরা দেখি দ্য মিনিং অফ প্রোডিজিয়াস। প্রোডিজিয়াস শব্দের অর্থ কি? গ্রেট ইন লিডারশিপ, a person is in great pain, exceptionally active, remarkably great in mental or physical ability। প্রোডিজিয়াস মানে হলো খুব বিশেষভাবে যে মেন্টালি এবং ফিজিক্যালি যে মানে মহৎ। প্রোডিজিয়াস মানে হলো যে মেন্টালি এবং ফিজিক্যালি মহৎ, তাকে কি বলি? তাকে আমরা প্রোডিজিয়াস বলি, প্রোডিজিয়াস বলি। দ্যাট মিন্স রিমার্কেবলি গ্রেট ইন মেন্টাল অর ফিজিক্যাল এবিলিটি, এটার অর্থ হচ্ছে প্রোডিজিয়াস, বা যে
মেন্টালি শারীরিকভাবে এবং মানসিকভাবে যে সে একজন মহৎ, তাকে আমরা বলি প্রডিজিয়াস। তারপরে দেখি, তারপরে আনসারটা আমরা একটু দেখি। Find out the sentence that maintains subject and verb agreement. Subject, verb and agreement. The jury was not from the same town. The jury, যখন তারা একমত বোঝাবে না, একসাথে বোঝাবে না, তখন আর was হবে না, এটা কি হবে? where হবে। আনসার কি হবে? where। তাহলে এটা ভুল। তারপরে কি, he talks as if he was a king। he talks as if, as though, I wish যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ভার্বটা was হবে না, বি ভার্ব সবসময় কি হবে? বি ভার্ব সবসময় where হবে। বি ভার্ব সবসময় where হবে। তাহলে এটাও আমার আনসার ভুল। I had my room clean। I had my room, had এর পরে আমার my room আছে, I had my room clean হবে। I had my room clean। তাহলে আমাদের ডিটা হচ্ছে না। আনসার কি হবে? ডিটা হচ্ছে না। তার মানে আমার বাকি সবগুলা আনসার এখানে ভুল। ডিটা হচ্ছে ব্ল্যাঙ্ক বা ভুল আনসার, এটা আমি কারেক্ট আনসার হিসেবে নিতে পারছি না। ওকে, আমরা এই যে এতগুলো প্রশ্ন এখানে সলভ করলাম, একের পর এক প্রশ্ন এখানে আমরা দেখলাম যে কোনটা কি হবে, কি ব্যাখ্যা। আমাদের জিএসটি তে ঠিক এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, টেন্স, তারপরে ভয়েস, ন্যারেশন থেকে আমরা যদিও পাই নাই, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, তারপরে হলো রাইট প্রভাব। এই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর যারা জিএসটি পরীক্ষা দিতে যাচ্ছ, তারা এই টপিকগুলো শেষ পর্যন্ত দেখে যাও এবং গ্রামারের যে মূল অংশগুলো মেমোরাইজিং এবং গ্রামার পার্ট দুইটা ভালো করে দেখে গেলে ইনশাআল্লাহ জিএসটি পরীক্ষা খুবই ভালো হবে। আর যে কোনো গাইডলাইন নিয়ে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।